রুট বা হচ্ছে শব্দের মূল মূল শব্দ আমরা প্রথমত খুঁজে বের করব। তার মানে আমাদের প্রথম কাজ হবে, এটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট আমরা যে কাজটা করব, শব্দমূলটা খুঁজে বের করব। ঠিক আছে, প্রত্যেকটা নামের শব্দমূল খুঁজে বের করতে হবে। তো শব্দমূল কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে যৌগের দীর্ঘতম শিকলের। দেখো ঝটপট করে লিখে ফেলো, আমরা এই একটা পেজের মধ্যে নামকরণের সবগুলো নিয়ে মাথায় ফেলবো, দেখবা। আচ্ছা, দীর্ঘতম শিকলের কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমরা ওয়ার্ড রুট বা শব্দমূলটা চিহ্নিত করব। ঠিক আছে, আচ্ছা তাহলে সেই নামগুলা কি কি হতে পারে? যদি কার্বন থাকে একটা, যেমন ধরো যেমন একটা যৌগ নিলা, এতো মিথেন, অথবা হচ্ছে ধরো এটা CH3OH, এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন আছে ভাইয়া একটা। তো তার জন্য শুরুতে আমাদের শব্দমূলটা খুঁজে বের করতে হবে। তাহলে শব্দমূল কি হবে? কার্বন যদি একটা থাকে শব্দমূল হবে মিথ। আর বাই দ্য ওয়ে, যেহেতু ইউপেক সবগুলা যৌগের নাম ইংরেজি ভাষায় করেছে, আমাদের নামকরণগুলা কিন্তু ইংরেজি ভাষায় লিখতে হবে। এবং ইংরেজি ভাষায় লেখা কিন্তু খুব একটা কঠিন না, বরঞ্চ বাংলায় লিখতে গেলে এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং কঠিনও হয় বেশি। তো ইংরেজি এবিসিডি যদি জানা থাকে, উচ্চারণ যদি জানা থাকে, তাইলেই হবে ভাইয়া। তার মানে লেটার এবং সিলাবল সম্পর্কে ধারণা থাকলেই নামকরণ করা যাবে। আচ্ছা, তো কার্বন যদি একটা থাকে তাহলে নাম হবে মিথ। কার্বন যদি থাকে ভাইয়া দুইটা, তাইলে শব্দমূল হবে ইথ। কার্বন যদি তিনটা থাকে, তোমরা প্রত্যেকে জানো, সেটা আমি লিখে দিচ্ছি প্রুফ, তোমরা প্রত্যেকে লিখে ফেলো। এই ভিডিওর মাধ্যমে জাস্ট এই 30 মিনিটের ভিডিও দিয়ে দেখবে যে তোমার নামকরণ পুরো হয়ে গেছে। কার্বন যদি চারটা থাকে তাহলে কি হবে ভাইয়া? বিউট হবে। কার্বন পাঁচটা হলে হবে পেন্ট, লিখে ফেলো পেন্ট, PENT পেন্ট। অনেকে পেন্টা, তারপর হচ্ছে ইথা, নানান কিছু থাকতে পারে ভাই, এগুলো না একদম বেসিক যে নামকরণ IUPAC এর নীল বই থেকে নেওয়া হয়েছে, ওই বইটাই হচ্ছে আমাদের বাইবেলের মতো মনে করতে হবে নামকরণের জন্য। আচ্ছা, C5 এর জন্য হবে পেন্ট, C6 এটার জন্য হবে হেক্স, ওনারা যেটা লিখেছেন সেটাই। C7 এর জন্য হবে হেপ্ট কে নিতে হবে। তারপরে পর্যায়ক্রমে আমরা যখন লিখব, 8 হলে হবে অক্ট, 9 হলে শব্দমূল হবে নন, 10 হলে শব্দমূল হবে কি? ডেক। কার্বন যদি 11টা হয় তাহলে খেয়াল করে দেখো, 11-র জন্য আমরা লিখি উনডেক। অর্থাৎ আমরা যখন 10-এর পর থেকে বা 20-এর পর থেকে 1-এর জন্য আমরা এই আন ইউজ করব। আন মানে হচ্ছে 1। 2-এর জন্য ব্যবহার করব হচ্ছে ডো। 3-এর জন্য ব্যবহার করব হচ্ছে ট্রাই। অর্থাৎ 13-এর জন্য হবে ট্রাইডেক, আনডেক, ডোডেক, ট্রাইডেক, টেট্রাডেক, পেন্টাডেক, হেক্সাডেক, হেপ্টাডেক, ননাডেক, এমন ভাবে আগাবে। আর যদি কার্বন থাকে 20টা, দীর্ঘতম শিকলে কার্বন যদি 20টা থাকে, তাইলে আমাদের শব্দমূল হবে আইকোস, ICOS, আইকোস। ঠিক আছে, আর যদি 21টা চলে আসে তাহলে বুঝতেই পারছো, 21টা যদি চলে আসে তো আইকোসের আগে কি বসাইতে হবে ভাইয়া? এই যে আন বসাইতে হবে। তার মানে ওটার নাম হয়ে যাবে ইউনিকোস। বোঝা গেল? ইউনিকোস, ডোকোস, ট্রাইকোস, টেট্রাকোস, এরকম ভাবে যাবে, পেন্টাকোস, ঠিক এইভাবে যাবে। অ্যাকচুয়ালি আমাদের 10, 11, 12-র বেশি কোনো যৌগে, IUPAC যৌগের নামকরণ তেমন আর হয় না। কারণ আমরা দেখতে পাইছি ইউপেকের একটা সীমাবদ্ধতা হচ্ছে, এটা একটু লিখে রাখতে পারো। ইউপেকের সীমাবদ্ধতাই হচ্ছে যৌগ যদি অনেক বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা আর ইউপেক পদ্ধতিতে নামকরণটা করি না। তাদের ক্ষেত্রে সাধারণ পদ্ধতির নামকরণ আছে, যেটা আগেই নামকরণ করা, অলরেডি নাম যেগুলো লেখাই আছে। যেমন ইউরিয়ার নামটা কিন্তু সাধারণ পদ্ধতিতে নামকরণ। ঠিক আছে, এটা উৎপত্তি অনুসারে, বৈশিষ্ট্য অনুসারে আমরা এই নামকরণগুলো করে ফেলি। যেমন বিউটাইরিক অ্যাসিড, যেটাকে আমরা বিউটানোইক অ্যাসিড বলি, সেটা সাধারণ নাম কিন্তু বিউটাইরিক অ্যাসিড। ঠিক আছে, যেটা বাটারের মধ্যে পাওয়া যায়। ঠিক এইভাবে কার্বন যদি অনেক বেশি হয়ে যায়, তাদের ক্ষেত্রে আর আমরা ইউপেক নামটা সচরাচর ব্যবহার করি না, এটা একটা লিমিটেশন। তারপর আবার ধরো যে প্রোটিনের নাম, নিউক্লিক অ্যাসিডের নাম, তারপরে সুক্রোজ গুলার নাম, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এগুলো কিন্তু আমরা ইউপেক পদ্ধতিতে নামকরণ করি না। ইউপেক পদ্ধতিতে নামকরণ করি কাদের? যাদের স্ট্রাকচারটা ছোট। আমরা নর্মালি সিনথেটিক কেমিস্ট্রিতে যাদেরকে ব্যবহার করি নর্মালি কলেজ পর্যন্ত, এদের নামকরণ নর্মালি IUPAC পদ্ধতিতে করা হয়, কারণ এই পদ্ধতিতে করাটা সহজ। ঠিক আছে, আচ্ছা, তো এইভাবে শব্দমূল গেল, আমরা প্রায় 20-30 পর্যন্ত শিখে ফেললাম। তারপর সেকেন্ড আমাদের যেটা খুঁজে বের করতে হবে,
তার মানে যৌগের প্রথমেই দীর্ঘতম শিকলটা খুঁজে বের করতে হবে এবং সে অনুযায়ী নামগুলা বসাইতে হবে। সেকেন্ড যেটা খুঁজে বের করতে হবে ভাইয়া সেটা হচ্ছে সাফিক্স। সেটা কি? সেটা হচ্ছে সাফিক্স, অর্থাৎ যেটা নামের পরে বসবে, শব্দমূলের পরে যেটা বসে সেটাকে আমরা বলি সাফিক্স। এবং মজার বিষয় হচ্ছে সাফিক্স কিন্তু ভাইয়া দুই ধরনের, ভেরি ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা। সাফিক্স দুই ধরনের, এক হচ্ছে প্রাইমারি সাফিক্স, এক হচ্ছে কি প্রাইমারি সাফিক্স, প্রাইমারি সাফিক্স বা 1 ডিগ্রি সাফিক্স, প্রাইমারি সাফিক্স। আরেকটা হচ্ছে সেকেন্ডারি সাফিক্স। একটা কি প্রাইমারি সাফিক্স আর এটা হচ্ছে সেকেন্ডারি সাফিক্স। তো প্রাইমারি সাফিক্স কারা হবে? আমাদের কিন্তু সিরিয়ালি লিখতে হবে। আমরা শুরুতে শব্দমূলটা লিখবো, তারপরে প্রাইমারি সাফিক্স খুঁজে বের করব, তারপরে সেকেন্ডারি সাফিক্স এর নামটা আমরা বসাবো। তো প্রাইমারি সাফিক্স কারা? এই প্রাইমারি সাফিক্স হচ্ছে আমাদের দেখতে হবে কার্বন কার্বন যে কানেকশন গুলা তারা কেমন। তো কার্বন কার্বন কানেকশন, কার্বন কার্বন কানেকশন, কার্বন কার্বন সংযোগ, এই কার্বন কার্বনের সংযোগের উপর ভিত্তি করে আমরা এই প্রাইমারি সাফিক্সের নামকরণটা বসাবো। যদি এমন হয় যে কার্বন কার্বন একক বন্ধন, তাইলে আমরা এই যে শব্দমূল আছে, শব্দমূলের পর আমরা প্রাইমারি সাফিক্স হিসেবে বসাবো হচ্ছে এন। অর্থাৎ প্রত্যেকটা কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে তাইলে শব্দমূলের পরে আমরা কি বসাবো? এন বসাবো। যদি একটাও দ্বিবন্ধন আসে, এই কার্বন কার্বন সংযোগ যদি আমরা সংযোগ যখন আমরা চিহ্নিত করব তখন যদি দেখি একটাও দ্বিবন্ধন আসছে, তাইলে ওই কার্বনের অবস্থান সহ বসাই দিতে হবে ইন। আমি কিন্তু আবার বলতেছি অবস্থান সহ বলতে হবে ইন, বোঝা গেল? যদি দুইটা ডাবল বন্ড থাকে তাহলে ডাই ইন, যদি 3 আর 5 নম্বরে দুইটা ডাবল বন্ড থাকে তাহলে আমরা বলবো 3,5 ডাই ইন, বোঝা গেল? অবস্থান সহ নাম বলতে হবে। যদি ভাইয়া কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাইলে হবে কি আইন। যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাহলে নামকরণ কি হবে ভাইয়া? আইন হবে। দুইটা থাকলে ডাই আইন, তিনটা থাকলে ট্রাই আইন, চারটা থাকলে টেট্রা আইন। আর যদি কখনো ইন এবং আইন দুইটা একসাথে থাকে তুমি বলবা ইন আইন, আগে ইন তারপরে আইন। এটা আমাদের গুহ স্যারের বইয়ে লেখা আছে, সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে, তোমরা একটু চেক করে দেখতে পারো। আচ্ছা, যদি এরকম ডাবল থাকে, একাধিক যদি তোমার পাই বন্ধন থাকে, সেই ক্ষেত্রে তুমি বলবা কি ইন আইন, আগে ইন তারপরে পরে আইন, আইন ইন না ইন আইন। আচ্ছা, তাহলে আমরা প্রাইমারি সাফিক্স খুঁজে বের করলাম, খুব ইজি। এরপরে কাজ হবে সেকেন্ডারি সাফিক্স খুঁজে বের করা, এবং এটা কিন্তু ভেরি ভেরি ক্রুশিয়াল একটা যৌগের জন্য, এটা মোস্ট ক্রুশিয়াল যে সেকেন্ডারি সাফিক্সটা খুঁজে বের করতে হয়। সেকেন্ডারি সাফিক্সটাই হচ্ছে কার্যকরী মূলকের ভিত্তিতে হয়। একটা যৌগের পরিচয় কি হবে সেটাই নির্ধারণ করে তার সেকেন্ডারি সাফিক্স। তাহলে আমরা লিখে ফেলি যৌগের কার্যকরী মূলকের ভিত্তিতে, কার্যকরী মূলকের ভিত্তিতে, কার্যকরী মূলকের ভিত্তিতে, কার্যকরী মূলকের যে নাম আছে সেই নামের ভিত্তিতেই কিন্তু আমরা সেকেন্ডারি সাফিক্সটা খুঁজে বের করব। এবং খেয়াল করে দেখো, একটা জনসমাবেশ যখন হবে সেখানে প্রধান অতিথি কখন আসে? প্রধান অতিথি কিন্তু সবার শেষে আসে। এই যৌগের প্রধান অতিথি হচ্ছে আমাদের সেকেন্ডারি সাফিক্স, কার্যকরী মূলক। কার্যকরী মূলকটা এমন বৈশিষ্ট্য ধারণ করে যা কার্যকরভাবে যৌগের সমস্ত বৈশিষ্ট্যকে কন্ট্রোল করে, তাই না? কার্যকরী মূলকের ডেফিনিশন যে জৈব যৌগের অণুতে উপস্থিত এমন কিছু পরমাণু মূলক বা চিহ্ন যা ওই যৌগের পরমাণুতে উপস্থিত থেকে যাবতীয় বৈশিষ্ট্যকে কার্যকরভাবে কন্ট্রোল করে, তাকেই বলা হয় কার্যকরী মূলক। তো সেই আমাদের প্রধান অতিথি, সেই সবার শেষে আসবে, মনে থাকবে? তো সেই কার্যকরী মূলকগুলো কারা কারা হতে পারে? যেমন আমরা যদি একটা প্রায়োরিটি সিকোয়েন্সিং এর ভিত্তিতে সাজাই, যদি আমরা অগ্রাধিকার ক্রমের ভিত্তিতে সাজাই, তাহলে অগ্রাধিকার ক্রমে সবার শুরুতে আসে COOH, যার নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, যার নাম কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু সাফিক্স হিসেবে বসবে অয়িক অ্যাসিড। সাফিক্স হিসেবে নাম হবে কি অয়িক অ্যাসিড। যদি এই কার্বনটা আমাদের মূল শিকলে, মূল দীর্ঘতম কার্বন শিকলে ইনক্লুড হয়ে যায়, তখন এর নাম হবে অয়িক অ্যাসিড। আর যদি ইনক্লুডেড না হয় তাহলে হবে কার্বক্সিলিক অ্যাসিড।